মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ভোটদান পর্ব শেষ। 23 নভেম্বর এই দুই রাজ্যের ফলাফল ঘোষণা হবে। 2019 সালের ইলেকশনের পর মহারাষ্ট্রে 3 বার সরকার বদল হয়েছে। মুখ্যমন্ত্রীর মসনদে 3 বার 3 জন আলাদা আলাদা ব্যক্তি বসেছেন এবং উপমুখ্যমন্ত্রী হয়েছেন 4 জন। বিজেপির হাত ধরে মহায়ুতি জোটের নজরে যাদব ফর্মুলায় ওবিসি ভোট ও ডোল পলিটিক্স। মহাবিকাশ আঘাড়ির নজরে মারাঠা ভোট ব্যাংক। 76টি আসনে মহারাষ্ট্রে মুখোমুখি লড়াই কংগ্রেস ও বিজেপির। 62টি আসনের বিদর্ভ অঞ্চলেই রয়েছে মহারাষ্ট্রের মসনদের চাবিকাঠি। এদিকে ঝাড়খণ্ডের দিকেও দেখুন, 81 আসনের বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুরাম মারান্ডি বিজেপিতে প্রত্যাবর্তন করেছেন ও চম্পাই সোরেন মোর্চা ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। বিজেপিদের পালে হাওয়া টানতে পারে এই দুই যোগদান, কারণ বাবুরাম ও চম্পাই সোরেনের হাত ধরে ঘুরতে পারে মোর্চার পক্ষে থাকা আদিবাসী ভোট ব্যাংক। তবে হেমন্ত সোরেনের গ্রেফতারির পর আদিবাসী ভোট ব্যাংকের আস্থা বিজেপির উপর থেকে কিছুটা হলেও সরেছে। বাবুরাম মারান্ডি সেই ভাটা পূরণ করতে পারবেন কিনা এখন সেটাই প্রশ্ন। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকে হাতিয়ার করে মোর্চা বধের কৌশল বিজেপিকে ফায়দা দিতে পারবে কি? ডোল পলিটিক্স ও প্রকল্পের প্রতিশ্রুতি মোর্চার পালে হাওয়া টানবে? কি বলছে এক্সিট পোল? মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের মসনদে বসবে কে? যদিও আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীর কোনো এক্সিট পোল কোনো দিন 100% ঠিক হতে পারে না। সম্প্রতিকালে হরিয়ানার ফলাফল এই সত্যের মুখোমুখি করেছে আমাদের। 2024-এর লোকসভাতেও এক্সিট পোলের একেবারে বিপরীতে গিয়ে মানুষের ফল আমাদেরকে চমকে দিয়েছিল। তবুও এক্সিট পোল মানুষের পালস বোঝার চেষ্টা। নমস্কার, গুড ইভিনিং, আমি ইলমাস সৈয়দ। আর আজ দেশের রায় জানতে, এই দুই রাজ্যের রায় জানতে আমাদের পোল অফ পোলস, দি এক্সিট পোল মহারাষ্ট্র অ্যান্ড ঝাড়খণ্ড। আমার সঙ্গে আজ যারা আছেন স্টুডিওতে, আসুন আলাপ করে নিই। ভাস্কর সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আশিস কুমার দাস সিপিআইএম এর পক্ষ থেকে। সন্দীপা চক্রবর্তী রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে। ডক্টর দীপঙ্কর সরকার রয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং সুমন ভট্টাচার্য রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। আমি এই মুহূর্তে, আপনি আমাদের স্ক্রিনে বিভিন্ন এক্সিট পোল, বিভিন্ন সংস্থা কোথায় কাকে এগিয়ে রাখছে, মহারাষ্ট্রে কে কাকে এগিয়ে রাখছে, ঝাড়খণ্ডে কে কাকে এগিয়ে রাখছে, সেগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু আমি সুমনদাকে দিয়ে শুরু করব। সুমনদা, ঝাড়খণ্ড যদি বলি, চম্পাই সোরেন, বাবুরাম মারান্ডি, এদের দুজনের বিজেপিতে একজনের ফিরে আসা এবং একজনের ডিফেক্ট করে চলে যাওয়া। আদিবাসী ভোট ব্যাংক, যেটা এতদিন মোর্চার লয়াল ছিল, সেটা কি এবার বিজেপির দিকে যেতে পারে? দেখুন, অনেকদিন আগে ঋতুপর্ণ ঘোষের একটা ক্যাচলাইন ছিল, দেখতে খারাপ মাখতে ভালো। এক্সিট পোলটা দেখতে ভালো, মাখতে আরও খারাপ, কারণ কোনোদিনই মেলে না। তো আপনি কেন আলোচনা করবেন? আপনি যদি 2019-এর এই ঝাড়খণ্ড স্টেটের এক্সিট পোল দেখেন, তাহলে দেখবেন যে সবাই একেবারে মোটামুটি বিজেপিকে এমন জেতান জিতিয়েছিল যে কেউ রাখেইনি হেমন্ত সোরেনকে কোনো ফেজে। যদি আপনি 2019-এর মহারাষ্ট্রের এক্সিট পোল দেখেন, তাহলে দেখবেন যে 2019-এ সবাই, তখনকার যে শিবসেনা এবং বিজেপির জোট ছিল, তাদেরকে 190-এর ওপর দিয়েছিল। কার্যত তারা 170-ও বেরোতে পারেনি। আর যদি আপনি লোকসভা দেখেন, তাহলে তো বিজেপি 400 পেরিয়ে গেছিল। মানে সব এক্সিট পোল দেখে মনে হচ্ছিল যে আমাদের মনে হচ্ছিল পাকিস্তান থেকেও কিছু আসন, বাংলাদেশ থেকেও কিছু আসন নিশ্চয়ই বিজেপি জিতছে। কিন্তু যখন ফলাফল বেরোলো 293, গোটা এনডিএ জোট পেরোতে পারেনি। সো এক্সিট পোল নিয়ে আলোচনা করাটা, হ্যাঁ, রাতের জন্য ভালো, টেলিভিশনের জন্য ভালো। আমি এক্সিট পোলকে সরিয়ে রাখলাম, কিন্তু বাবুরাম মারান্ডি ফ্যাক্টর এবং চম্পাই সোরেন ফ্যাক্টর, ট্রাইবাল ভোট ব্যাংকে, আদিবাসী ভোট ব্যাংক, দেখুন, আমরা কোনোটাই এখন অবধি জানি না। কারণ দেখুন, আপনি যে দুজনের নাম করছেন, তাদেরকে যে বিজেপি চিফ মিনিস্টার করবে এমন কোনো গ্যারান্টি নেই। বিজেপি যে সময়টা লাস্ট ঝাড়খণ্ড শাসন করেছে, তখন একজন অজনজাতি, মানে রঘুবর দাসকে চিফ মিনিস্টার করেছে। সো হাউ ক্যান ইউ ট্রাস্ট এ পার্টি যে তারা চম্পাই সোরেনকে করবে? সো বিজেপির যে ডিফেকশন পলিটিক্স, তাতে এটা হয়তো কাজ দিচ্ছে, কিন্তু তাতে হেমন্ত সোরেন হেরে যাবেন বা হেমন্ত সোরেন হারতে চলেছেন এমন কোনো প্রেডিকশন করার মতো এখনও সময় আসেনি, বা চম্পাই সোরেন অথবা বাবুলাল মারান্ডি ক্লিক করছেন। বাবুলাল মারান্ডি বিজেপিতে ছিলেন, বিজেপি থেকে চিফ মিনিস্টার হয়েছেন, বিজেপি থেকে বেরিয়ে আলাদা পার্টি করেছেন, আলাদা পার্টি করে দুর্দান্ত সাকসেস পাননি, আবার ফিরে এসছেন। সো আমাদের এখন ওয়েট করতে হবে যে বাবুলাল মারান্ডি ফ্যাক্টর কতটা কাজ করছে তার উপরে। মানে উই আর নট শিওর। মানে আমার মনে হয় না যে এখন অবধি এটা বলার খুব সময় এসছে। এই মুহূর্তে আমি যদি ঝাড়খণ্ডের বুথ ফেরত সমীক্ষার দিকে একবার চোখ রাখি, এক্সিট পোল কে কি বলছে যদি একবার চোখ রাখি, অ্যাক্সেস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা বাকি সবার থেকে আলাদা। কারণ এই অ্যাক্সেস মাই ইন্ডিয়া বলছে এনডিএ অ্যালায়েন্স পাবে 25টি আসন,
81টি সিট, 41 ম্যাজিক ফিগার। ইন্ডিয়া অ্যালায়েন্স পাবে 53 অর্থাৎ 53টি আসন, বাকিরা পাবে 3টি আসন। এটা অ্যাক্সিস মাই ইন্ডিয়া ঝাড়খণ্ড নিয়ে বলছে। আমি একটু যোগ করতে ইন্ডিয়াকে চাইবো। আমি একটু এগিয়ে যোগ রাখছে 53টি আমি আসন একটু দিয়ে। যোগ হ্যাঁ, করতে বলুন। চাইবো, এই প্রদীপ গুপ্তা লোকসভা নির্বাচনের সময় এমন ভরা টেলিভিশন চ্যানেলে কান্নাকাটি করেছিলেন, এবং যখন উনি পশ্চিমবঙ্গের সময় প্রেডিকশন করেছিলেন, পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতা বিজেপিকে জিতিয়ে দিয়েছিলেন। ফরগেট অ্যাবাউট বারাসাত ফারাসাত, দক্ষিণ কলকাতায় যেদিনকে তৃণমূল হারবে সেদিন তো তৃণমূল পশ্চিমবাংলায় থাকবেই না। না, কিন্তু অনেকটা আপনার প্রেডিকশনের সঙ্গে কিন্তু মিলিয়ে না না, দিচ্ছে। আমার প্রেডিকশনের সাথে মিললেই এক্সিট পোল ভালো হবে এরকম কোনো মানে আছে বেশ। নাকি? আমি বলছি যে প্রদীপ গুপ্তা আগেরবার কান্নাকাটির পরে আজ যদি গঙ্গা জলে পাপ ধুতে চান, সেটাকেও বিশ্বাস করার কোনো কারণ নেই। ঠিক ঠিক। দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষা কি বলছে? বলছে এনডিএ জোট 37 থেকে 40টি আসন পাবে, ইন্ডিয়া অ্যালায়েন্স 36 থেকে 39টি আসন পাবে, এবং বাকিরা খাতা নাও খুলতে পারেন, আর খুললেও খুব বেশি হলে 2টি আসন পাবে। এটা বলছে দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষা। মার্টিজের বুথ ফেরত সমীক্ষা এনডিএ কে 42 থেকে 47টি আসনে এগিয়ে রাখছে, ইন্ডিয়া জোটকে 25 থেকে 30টি আসনে এগিয়ে রাখছে, এবং অন্যান্যদের 1 থেকে 4টি আসন দিচ্ছেন। প্রাইমার্কের বুথ ফেরত সমীক্ষার দিকে যদি চোখ রাখি, 31 থেকে 40টিতে এনডিএ, 37 থেকে 47টিতে ইন্ডিয়া জোট, এবং বাকিদেরকে 1 থেকে 6টি আসন দিচ্ছেন। পিপলস প্লাসের বুথ ফেরত সমীক্ষা একমাত্র এই সমীক্ষাই ব্যাপকভাবে এনডিএ অ্যালায়েন্সকে এগিয়ে রাখছে। বলছে এনডিএ অ্যালায়েন্স 44 থেকে 53টি আসনে জয়লাভ করবে, ইন্ডিয়া জোট 25 থেকে 37টি আসনে জয়লাভ করবে, এবং বাকিরা 5 থেকে 9টি আসন পাবে। টাইমস নাও জেভিসির বুথ ফেরত সমীক্ষা বলছে 40 থেকে 44টি আসন ইন্ডিয়া অ্যালায়েন্সের, ইন্ডিয়া অ্যালায়েন্স পাবে 30 থেকে 40টি আসন, এবং বাকিরা 1টি আসন পেতে পারে। বুথ ফেরত সমীক্ষার যদি গড় নিই, ঝাড়খণ্ডে এনডিএ 39টি, ইন্ডিয়া অ্যালায়েন্স 48টি, মাফ করবেন 38টি, এবং বাকিরা 4টি আসন। যদি বুথ ফেরত সমীক্ষার গড় ফল আমরা এখানে নিই, এনডিএ কে 29টি আসনে এগিয়ে রাখছে, ইন্ডিয়া ব্লককে 38টি আসনে এগিয়ে রাখছে, এবং বাকিদের 4টি আসনে এগিয়ে রাখছে। আমি একবার দীপঙ্কর বাবুর কাছে যাব, ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্কর বাবু কি মনে, মাফ করবেন ডক্টর দীপঙ্কর সরকার, দীপঙ্কর বাবু কি মনে হচ্ছে, হাড্ডাহাড্ডি গড় ফল, হাড্ডাহাড্ডি একমাত্র যদি আমরা দেখি পিপল প্লাস ছাড়া বাকি সবাই একেবারে হাড্ডাহাড্ডি নেক টু নেক ফাইট রাখছে? দেখুন, আর মাত্র 2 দিন পরে তো বাস্তবটা জানা যাবে, কিন্তু আমরা বিশ্বাস করি যে এক্সিট পোল নয়, এক্স্যাক্ট ফুল যেটা পোল যেটা হয়েছে সেটা রেজাল্টটা 2 দিন পরে বেরোলে জানা যাবে। কিন্তু এখন যে সমস্ত সমীক্ষায় ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রাখছে, এবং আমরাও বলেছিলাম যে ঝাড়খণ্ডে যে আমাদের মাটি বেটি যে স্লোগানটা ছিল, সেই স্লোগানের এবং অনুপ্রবেশকারীদের যে বহিরাগতদের সরিয়ে রেখে স্থানীয় আদিবাসী সম্প্রদায় জনজাতি মানুষদেরকে অধিকার প্রতিষ্ঠা করা যে দাবি, আশা করা যায় সেই দাবির সমর্থনে ঝাড়খণ্ডের মানুষ মোদিজির যে উক্তি এবং তার যে ঘোষণা, সেই ঘোষণাকে সামনে রেখে ঝাড়খণ্ডের মানুষ আশীর্বাদ করেছেন, এবং তার এক্সিট পোলে দেখা যাচ্ছে, এবং বাস্তবটা সেটা আমি বললাম 2 দিন তবে পরে। দীপঙ্কর বাবু, আমি এখানে একটা ছোট্ট জাস্ট একটু অ্যাড করব, যে রোহিঙ্গা কিংবা বাংলাদেশি কিংবা এই ইনফিল্ট্রেশন ইস্যু, এই 3টে ইস্যুতে আপনারা লোকসভাতেও নেমেছিলেন, 400 পার করার একটি টার্গেট নিয়েছিলেন, সেটা হয়নি। মূলত হরিয়ানাতে আপনাদের যে ফলটা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু আপনারা নন জাট ভোটকে কোথাও একত্রিত করতে পেরেছিলেন, জাট ভোট একত্রিত করতে পেরেছিল কিন্তু কংগ্রেস, সেখানে ঝাড়খণ্ডের মতো একটা জায়গা যেখানে ট্রাইবাল পপুলেশন, সেখানে আপনারা বাবুরাম মান্ডান্ডিকে ফেরাচ্ছেন, আপনারা চাম্পাই সোরেনকে ফেরাচ্ছেন, কিন্তু হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়েও কিন্তু আদিবাসীদের অত্যন্ত ক্ষোভ রয়েছে। আদিবাসীরা এটা জেনেছে যে হেমন্ত সোরেনের প্রাইভেট সেক্রেটারি বাড়ি থেকে 300 কোটি টাকা পাওয়া গেছে। একটা আদিবাসী একটা ছোট একটা জনজাতির একটা রাজ্য, সেই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী প্রাইভেট সেক্রেটারির অফিসের আত্মসহায়কের মতন এমন যার পদাধিকারী বা তার সহকর্মী বা তার অফিসের সেক্রেটারি বলা হচ্ছে দেখে, তার কাছে 300 কোটি টাকা পাওয়া গেছে, সেটা আদিবাসী লোকরা দেখেছে। হ্যাঁ, 300 কোটি টাকা, এবং সেই 300 কোটি টাকা পাওয়ার 300 কোটি টাকার, এবং সেই পাওয়ার জন্য তার জন্যই কেস হচ্ছে, এবং সেটা নিয়ে একটা ব্যাপক যে এটা এই টাকাটা এই যে হেমন্ত সোরেন কনভিক্টেড, হ্যাঁ কনভিক্টেড, হেমন্ত মানে আপনাদের নজরে কনভিক্টেড, কিন্তু কোর্ট কি কনভিক্ট করেছে? কোর্ট দেখুন, কোর্টে সব সময় তো কোর্টে তো ট্রায়াল চলছে নিশ্চয়। যেটা ভুল বলেছেন আপনি বলে দিলাম, এই কথাটা বললেন না, এটা শুধরে নিন। কোনো জায়গাতে আপনি দেখাতে পারবেন না যে 300 কোটি টাকা পাওয়া। আমি পরিসংখ্যান দিয়েই আপনাকে আমি বলছি, ওনার কাছে নয়, ওনার অফিস থেকে যে
যে কয়লার যে ডিলিংস হয়েছে তারা যার মাধ্যমে ছিল তার বাড়িতে তাহলে যদি এইভাবে উদ্ধার করি, হয়েছে 5 বাড়িতে। কোটি টাকা নিয়ে গতকালকে তাওড়ে বাবু, যিনি ভারতীয় জনতা পার্টির আপনি ঝাড়খণ্ডে থাকবেন? রাজ্য সম্পাদক, না না আরে বলুন, বলুন। মহারাষ্ট্রে হ্যাঁ, থাকবো না, বলুন, যাবো ওটা না। আমরা বলছি, যদি বলছি। টাকাটাই ফ্যাক্টর হয়, না আমি শুধু এটা আমি টাকাটাই বলছি, ফ্যাক্টর হয়, আপনি বলছিলেন কালকে যে তো 5 আদিবাসী কোটি লোকরা নিয়ে ভোট দেখেছে। কেনা বেচার, এক মিনিট স্যার, 5 কোটি টাকা নিয়ে ভোট কেনা বেচার জন্য তাওড়ে সাহেবকে রীতিমতো মহাবিকাশ আগাড়ি আটকে দিয়েছিল নালাসোপাড়ায় কালকে, কিন্তু সেটা কি প্রভাব ফেলবে মহারাষ্ট্রে? একদম কারণ না, যদি এই আমরা টাকাটা তো- তাহলে এটা- এটা- তাহলে এটা যে হেমন্ত সোরেনের এটা কিভাবে এটা প্রভাব যে ফেলবে? ভোটের আগের দিন যারা কংগ্রেসের যে একটা সবসময় কংগ্রেস 5 কোটি চক্রান্তকারী টাকা দিয়ে বিষয়টা দিয়েছে। থাকে এবং সেই বিষয়টাকে যে একটা কংগ্রেস চক্রান্ত করে যেটা করেছে সেটা তো মহারাষ্ট্রের জনগণ বুঝে গেছে, তার ফলাফল আপনারা খুব ভালো। বেশ, সন্দীপা দেখছেন, এক্সিট পোল বলে দিয়েছে, জনগণ দেখলে তো হয়ে যেত। আদিবাসী ভোট ব্যাংকে আদৌ কি বাবুরাম মারান্ডির কামব্যাক কিংবা চাম্পাই সোরেনের ডিফেকশন কোন রকম প্রভাব ফেলবে? এই এক্সিট পোল যেখানে মোটামুটি সবাই হাড্ডাহাড্ডি ফাইট দিচ্ছে এনডিএ ব্লক এবং ইন্ডিয়া ব্লকের উপর, হাড্ডাহাড্ডি ফাইট দিচ্ছে, একমাত্র পিপল প্লাস কোথাও এনডিএ কে এগিয়ে রাখছে, সেখানে এরকমই হবে 23 তারিখের রেজাল্টটা নাকি চেঞ্জ হতে পারে? দেখুন, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার যেটা রেজাল্টটা আসছে, প্রদীপ গুপ্ত লোকসভার সময় যে ইয়েটা দিয়েছিল, রেজাল্টটা দিয়েছিল, তাতে যে মানুষের কি ভরপুর ক্ষতি হয়েছে সেটা স্টক মার্কেট দেখলেই কিন্তু বোঝা যায়, যেভাবে ফল হয়েছিল। আই স্টিল ক্যান রিমেম্বার দ্যাট ডেট, দ্যাট ওয়াজ 4th জুন, কিভাবে স্টক মার্কেট পড়ছিল, কতজন সর্বশান্ত হয়ে গেছিলেন। এক, 2 নম্বর কথা হচ্ছে যে আদিবাসী ভোট ব্যাংক, দেখুন আমরা তো এরকমভাবে আদিবাসী ভোট ব্যাংক বা অমুক ভোট ব্যাংক তমুক ভোট ব্যাংক হিসেবে আমরা দেখি না, এবং সেই জন্যই আমাদের অ্যালায়েন্সের নাম ইন্ডিয়া। আমরা গোটা সবাইকে একসাথে নিয়ে চলি এবং দেখতে চাই, কিন্তু আমি কোনো ইন্ডিভিজুয়াল কারোর, আপনি যেরকম ইন্ডিভিজুয়াল কারোর নাম নিয়ে বলছেন আমি সেটা বলবো না, আমি টোটাল ইন্ডিয়া ব্লক বা কংগ্রেস এবং যারা আছেন সেখানে হেমন্ত সোরেনের পার্টিরা এবং যে আদিবাসী জনজাতি গোষ্ঠী আছেন, তারা কিন্তু মেইনলি আদিবাসীরা ক্ষেপে আছে কেন জানেন তো? একটা হচ্ছে হাঁসদেও জঙ্গল, আমি বেসিকটা বলছি, যে আদিবাসীদের কাছে জল জঙ্গল মাটি এইগুলো হচ্ছে ওরা পুজো করে সেগুলোকে, সেখানে হাঁসদেও জঙ্গল আদানিকে দিয়ে দিল, জঙ্গল সাফ করে দিচ্ছে আদানি। 2 নম্বর হচ্ছে গন্ডালপাড়া, আমি কালকে দেখছিলাম গন্ডালপাড়া কোল ডিপোজিট, যেটা আদানির যে ভেঞ্চারটা, সেটা সরাসরি 76টা গ্রামকে এফেক্ট করছে সরাসরি ভাবে, এবং সেই জন্য শুধুমাত্র গন্ডালপোড়া নয়, বাদাম বলে একটা জায়গা আছে, সেখানে বিশাল বড় আদিবাসীদের মিটিং হয়েছে একটা ফুটবল গ্রাউন্ডে, এবং বিশ্বাস করবেন না আপনি যে সেখানে পুলিশরা এই আদানিদের কথায়, বিজেপিদের কথায় পুলিশরা আদিবাসীদের পিটিয়েছে রীতিমতো, এবং আদানি বলছে এরা নাকি রাউডি ভিলেজার্স, এই হচ্ছে তাদের মুখের ভাষা। বেশ, আমি একবার এবং আমি আরেকটা জিনিস দিয়ে শেষ করতে চাই, একটা লাইন দিয়ে শেষ করতে চাই, সবচেয়ে বড় কথা কি জানেন তো, যে ইস্যুটা নিয়ে ঝাড়খণ্ডে বিজেপি লড়তে চেয়েছিল, যে ইনফিলট্রেশন, অনুপ্রবেশ, এটা বিজেপির যে বড় ব্যর্থতা, আমি এই ইস্যুতে আসবো, সিকিউরিটি আমারও কয়েকটা প্রশ্ন রয়েছে, আমি আসবো। বর্ডার তবে একবার আশিসদার কাছে যাবো। বিজেপি তার আচ্ছা, ব্যর্থতা ওকে, আটকাবার জন্য আদিবাসীদেরকে, মানুষদেরকে ওকে, বিভ্রান্ত করেছে। থ্যাংক ইউ। আমি একবার আশিসদার কাছে আসবো। আশিসদা, দেখুন, বাংলাদেশ, অনুপ্রবেশ, রোহিঙ্গা, নিশ্চয়ই এই নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমি একটা জিনিস, একটা স্পেসিফিক পয়েন্টে আলোচনা করতে চাইছি, যেটা দীপঙ্কর সাহেব তুললেন, সেটা হচ্ছে হেমন্ত সোরেনের অ্যারেস্ট। গ্রাউন্ড রিপোর্ট বলছে যে বিজেপির ফর্মিডেবল চ্যালেঞ্জ হচ্ছে যে সিম্পাথি ওয়েভ তৈরি হয়েছে হেমন্ত সোরেনের জন্য, কারণ অনেকেই আদিবাসী, অনেকেই এই অ্যারেস্টটাকে পলিটিক্যাল ভেন্ডেটা হিসেবে দেখছেন, ভাবছেন পলিটিক্যালি মোটিভেটেড। তার কারণ হচ্ছে এখনো কিন্তু কোনো কনভিকশন নেই, একটি গ্রেপ্তার হয়েছিল, কোনো কনভিকশন নেই, এবং সেই দিকে কেস কিন্তু এগোয়নি। এখানে আপনি কতটা মানবেন যে ভারতীয় জনতা পার্টি সেই ট্রাইবাল কিংবা আদিবাসী ভোট ব্যাংকে কতটা ঢুকতে পারবে, নাকি মোর্চা, যাদের লয়াল ভোট ব্যাংক এই আদিবাসী, তারাই নিয়ে যাবে? সেটা হচ্ছে, দেখুন সুমনবাবু একটা যেটা বলছিলেন গোড়াতে, যে এই ধরনের বুথ ফেরত সমীক্ষাগুলো আমাদেরকে পরে হাসায় আর কি, আপনিও বলেছিলেন অনুষ্ঠানের শুরুতে, সেই জন্য এটা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে আদিবাসী ভোট বিজেপির হবে কেন? মানে আদিবাসীদের জন্য বিজেপি সরকার প্রায় 3য় টার্মে দেশ চালাচ্ছে, করেছে কি? উনি বলবেন রাষ্ট্রপতি আদিবাসী, কিন্তু রাষ্ট্রপতি কে কিভাবে সম্মান দেওয়া হয় আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি, কিভাবে মানে প্রধানমন্ত্রী থাকলে আর রাষ্ট্রপতি থাকলে কি অবস্থা হয় রাষ্ট্রপতির, মানে জেস্চার পশ্চার, বসা, মর্যাদা দেওয়া, সেগুলো আমরা দেখেছি। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে
এই একটা কথা ওনারা বারবার এই ভোটের আগে বলছিলেন কি বাটেঙ্গে তো কাটেঙ্গে। আরে ভাই, বাঁটছে কারা? দেশটাকে ভাগ করছে কারা? বাঁটছে কারা? বাঁটছে তো ওরা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ। এই ভাগাভাগি কে করছে? কোন কোন দল করছে ভারতবর্ষে? বিজেপি ছাড়া কোনো দলকে আমরা করতে দেখি না। বাটেঙ্গে তো ওরাই, আর কাটেঙ্গে। হ্যাঁ, একদম মেন জায়গাতে যাব, কারণ বেসিক জায়গা থেকেই তো আমাকে আদিবাসী কেন, আদিবাসীদের আপনারা সমর্থন পাবেন না, ভারতের সংবিধান সেটা আমাকে বলতে হবে। সুপ্রিম কোর্টের কিছু গাইডলাইন আছে এবং সেই গাইডলাইনগুলো মেনেই আমরা করব। আপনি নিশ্চয়ই জানেন, আমার থেকে ভালো জানেন, যে কিছু জিনিস নিয়ে আমরা অন এয়ার কথা বলতে পারি না। সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে। প্লিজ, আমি সবাইকে এক্সপেক্ট করব, আমি সবাইকে অনুরোধ করব, এমন কোনো ইস্যু, এমন কোনো সেন্টিমেন্ট এখানে তুলে ধরবেন না যে সেন্টিমেন্ট আমাদের সংবিধান বিরোধী। প্লিজ, একদম সবাইকে অনুরোধ। এই যে সংবিধান বিরোধী, বাটেঙ্গে কাটেঙ্গে কথাটাই তো সংবিধান বিরোধী, তাই না? আমাদের সংবিধানে এটাকে প্রমোট করে না। আপনি দেখুন, এই যে লাস্ট লোকসভার নির্বাচন হলো মহারাষ্ট্রে, আমরা তো সেটাই বলছি যে বাড়বো মহা না, মহা- আমরা এক থাকবো। আমি শুনুন, আপনি বেঁধে দিচ্ছেন কেন? মহারাষ্ট্রে দীপঙ্কর বাবু, ভুল ব্যাখ্যা করছেন। মহারা- ভুল ব্যাখ্যা করছি না আমরা। তা আমরা বলছি তো বাড়বো না, আমরা একসাথে 12 থাকবো। বছর ধরে আপনি দেশ বাড়ার শাসন কথা বলছেন কেন? 12 বছর ধরে দেশ শাসন করতে গিয়ে আপনারা কি করছেন সেটা দেখেছি, সেই আমরা ইতিহাসটাই কি বলছি, করেছি, আপনারা একবারে তার বাইরে পরিপূর্ণ কিছু হয়ে গেছেন বলছি না। বাংলায়। আমরা এগুলো আমরা দেখেছি, এগুলোর প্রমাণ আছে, ফলে এগুলো নিয়েই বলছি, আমরা না। নতুন কোনো কথা বলছি আমরা না। বলছি বাটা যাবে না, 2 একসাথে নম্বর, রাখবেন। আপনি বলছেন বাটা। 2 নম্বর সেটা হচ্ছে, দেখুন এই যে লোকসভা নির্বাচন হয়ে গেল, মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে বিজেপি কোথায় আছে? ঝাড়খণ্ডের লোকসভা নির্বাচনে বিজেপি কোথায় আছে? তাহলে এই সরকারে আসার পর তৃতীয়বার কি এমন করেছে যে এই লোকসভা নির্বাচনের যে ট্রেন্ড, আচ্ছা, দুটো স্টেট, লিবারেশন, যারা এবার বৃহত্তর বামফ্রন্টের পার্ট, লিবারেশন, যারা এই জানেন মুহূর্তে ঝাড়খণ্ডে কত সিট বৃহত্তর, পেয়েছে কাদের? ভারতীয় দীপঙ্কর জনতা বাবু, পার্টি। দীপঙ্কর বাবু, আমি কটা ছোটা এগিয়ে নিয়ে যাই। কটা দীপঙ্কর বাবু, পেয়েছে? কটা লোকসভা সিট? আমি ছোটা এগিয়ে নিয়ে যাই। সিপিআই-এমএল তাদের কি ভূমিকা হবে ঝাড়খণ্ডে? দেখুন, এই যে আপনি যাদের কথা দিয়ে প্রশ্নটা করেছেন, তাদের সাথে নিবিড় সংযোগ যদি কারোর থাকে, সেটা সিপিআই-এমএল, মানে ঝাড়খণ্ডের কথা বলছি, আদিবাসী ঝাড়খণ্ডের মানুষের কথা বলছেন আপনি। আদিবাসী মানুষের কথা প্রেক্ষিতে বলছি। সিপিআই-এমএল ভালো রেজাল্ট করবে ওখানে। তাই সুমন বাবু, আপনি কি সত্যি ভাবেন যে সিপিআই-এমএল ভালো রেজাল্ট করবে, নাকি সিপিআই-এমএল খাতাই খুলতে পারবে না? কোনটা হবে? না, দেখুন, ঝাড়খণ্ডে গতবার সিপিআইএমএল এর একজন এমএলএ ছিল, এবার ইন্ডিয়া জোটের সঙ্গে আপোষ হয়নি, ফলে দীপঙ্কর বাবুরা আলাদা লড়ছে না, আমি শিওর নি। বাট দ্য ওভারঅল যেটা আশিস বাবু এবং দীপঙ্কর বাবুর মধ্যে তর্ক হচ্ছিল, সেখানে আমি দুটো পয়েন্ট যোগ করতে চাই। অন দ্য স্ট্রিক্টলি ইস্যু বেসড, নট বাইপাসিং দ্য কনস্টিটিউশন। সেটা হচ্ছে, দেখুন, হিন্দুত্বের ইস্যু বা দেশের ইস্যু, যেগুলো বিজেপির কাছে কোর ইস্যু ছিল, যেগুলো দিয়ে বিজেপি নিজেদেরকে পার্টি উইথ এ ডিফারেন্স বলতো। আপনি যদি মহারাষ্ট্রের প্রার্থী তালিকা দেখেন, তাহলে দেখবেন যে মহারাষ্ট্রে বান্দ্রায় বিজেপির সমর্থিত অজিত পাওয়ার গোষ্ঠীর হয়ে ইলেকশন লড়ছেন জিশান সিদ্দিকী, বাবা সিদ্দিকীর ছেলে। যে বাবা সিদ্দিকীর বিরুদ্ধে থ্রু আউট বিজেপির ক্যাম্পেইন ছিল যে তিনি দাউদের লোক, যতদিন তিনি কংগ্রেস করতেন। যদি আপনি দেখেন যে এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীর হয়ে ইলেকশন লড়ছে নবাব মালিক, যাকে ইডি অ্যারেস্টই করেছিল দাউদের লোক। ঠিক আছে। নাও কামিং ব্যাক টু দ্য কোর হিন্দুত্বের এজেন্ডা। দেখুন, বিজেপি মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারে, কিন্তু উদ্ধব ঠাকরে যেটা বলেছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। দ্য এন্টার একনাথ শিন্ডের যখন পুরো আখ্যানটা রচনা হয়েছিল, যখন বিজেপি সেটাকে সাপোর্ট দিয়েছিল, বলেছিল যে বালা সাহেব ঠাকরে এবং আনন্দ দিঘে, দ্য টু মোস্ট আইডিওলগ অফ দ্য শিবসেনা, তাদেরকে অবহেলা করা হচ্ছে। একনাথ শিন্ডের বিরুদ্ধে কে ইলেকশন লড়ছেন? আনন্দ দিঘের ভাইপো কেদার দিঘে। তার মানে কেদার দিঘে ইজ উইথ উদ্ধব ঠাকরে। সো বিজেপির যে এন্টার ফ্যাসাডটা, যে আমরা ভীষণ দেশের জন্য ভাবি, আমরা ভীষণ হিন্দুদের জন্য ভাবি, আমরা ভীষণ রামের জন্য ভাবি, কোনোটাই অন্তত মহারাষ্ট্রের পলিটিক্সে আপনি দেখতে পাচ্ছেন না, তার ক্যান্ডিডেট সিলেকশনে, তার ইস্যু বেসডে ইত্যাদিতে। বেশ, আমি সুমনদা আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আমি একবার ভাস্করদার কাছে। ভাস্করদা, এই যে 300 কোটি টাকার স্ক্যামের কথা দীপঙ্কর বাবু বললেন, যদিও আমি কোন রকম ট্যাগ রাখবো না, ওগুলো ধরবেন না, ওগুলো ধরবেন না, ওগুলো আপনি ধরবেন না, কারণ আমি কোনো অ্যাকাউন্টস কিংবা কোনো ফিগার ধরছি না। কিন্তু আপনি এটা সিরিয়াসলি নিয়েছেন? না, আমি একদমই, আমি তো স্ক্যামটার কথা নিচ্ছি, আমি ফিগারটা নিচ্ছি। যদি আপনি আপনাকে স্ট্রিক্টলি আবার আমি সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভসে যদি যেতে হয়, দুর্নীতি ইস্যু হয়, সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভসে যেতে হয়। দীপঙ্কর বাবু যেটা জানেন না, সেটা হচ্ছে হেমন্ত সোরেনের যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট,
প্রেম কুমার তাকে যখন প্রথম সুপ্রিম কোর্ট বেল দেয়, এখনো চেক করে নিতে পারেন, যখন প্রথম বেল দেয় তখন বলেন যে তুমি কাউকে বিনা মানে চার্জশিট দিয়ে বিনা বিচার চালিয়ে আটকে রাখতে পারো না। অ্যাকচুয়ালি উনি যেটা বলেছেন তার সম্পূর্ণ উল্টো বলেছেন। এখানেই আমার কাছে ভাস্কর দা একটা সেন্টিমেন্ট হচ্ছে যে আজকে আমরা দেখলাম বিজেপি আমি আসবো। আজকে আমরা দেখলাম কলকাতাতে দেখলাম যে পার্থবাবু প্লিজ দীপঙ্কর বাবু আরে বলবেন। আজকে আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনেও একজন বিচারপতি সায় দিয়েছিলেন। এবার একটা বৃহত্তর বেঞ্চ বসবে আগামী 6-7 দিনের মধ্যে, সেটা নিয়েও কোথাও একটা আলোচনা হবে, কোনো একটা আদালত কোনো একটা সিদ্ধান্তে পৌঁছবে। আমরা অলরেডি দেখেছি যে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু জামিনে মুক্ত। এবার এখানে অনেকেই বলতে পারেন যে বেল ইজ আ রাইট, অফকোর্স বেল ইজ আ রাইট, কিন্তু আমরা সেটা নিয়ে প্রশ্ন করছি না। আমরা বলছি যাকে আপনি অ্যারেস্ট করছেন তার বিরুদ্ধে তার দোষ প্রমাণ করা, তার অপরাধ প্রমাণ করা, এটা তদন্তকারী সংস্থার দায়, তার উপর দায়বদ্ধতা, এটা দীপঙ্কর বাবু আপনিও মানবেন। এবার এখানে হেমন্ত সোরেন, যদি ঝাড়খণ্ডে দেখি, হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছিল, সেই গ্রেফতার আদিবাসীরা ভেবেছিল পলিটিক্যাল ভেন্ডেটা, পলিটিক্যালি মোটিভেটেড। তাকে এখনো পর্যন্ত কিন্তু চার্জ করা হয়নি, ফ্রেম করা হয়নি, তাকে এখনো কনভিক্ট করা হয়নি। আমি সেদিকে আসছি। তাহলে এইখানে গিয়ে বিজেপির এইটা কি ব্যাকফায়ার করতে পারে নাকি বাবুরাম মারান্ডি, চম্পাই সোরেন, বিগ ট্রাইবাল লিডার্স তারা ঘুরিয়ে নিয়ে যাবে? আমি আসবো। দেখুন, প্রথমে এই যে আজকে যেটা দেখছেন না, কালকে ঠিকই বলেছেন সন্দীপা দেবী বললেন, যেটা কালকে শেয়ার মার্কেটের একটা এফেক্টের জন্যই কিন্তু এগুলো করা, প্রাইভেট কোম্পানিগুলো করে তো শেয়ার মার্কেটে, এবং এই 400 পার করে যেটা হয়েছিল, শেয়ার মার্কেট উঠলো যেদিনকে নির্বাচনের ফলাফল বেরোলো, বিরাট একটা ধস নামলো। এগুলো কিন্তু একটা বোম্বেতে ফিনান্সিয়াল ক্যাপিটাল আমাদের ভারতবর্ষের, এটা একটা বিশেষ উদ্দেশ্যে মহারাষ্ট্রের নির্বাচন বা এগুলো করা হচ্ছে বলেই মনে হয়। এবারে আপনাকে বলি যে ঝাড়খণ্ডে কিন্তু আরে আমি আপনার তো ভূমিকা কতটা সেটা বিজেপিতে, তাহলে যে আপনার বিজেপিতে ভূমিকা কতটা সেটা বলতে হবে। পার্সোনাল অ্যাটাক নয় প্লিজ ভাস্কর দা, আপনিও পার্সোনাল অ্যাটাক করবেন না। বলতে দিন, তারপরে আমি আপনার কাছে যাব। কংগ্রেসের একটা পজিশন মহারাষ্ট্রতে যথেষ্ট একটা ভালো জায়গায় রয়েছে। এখানে আমি প্রথমে ঝাড়খণ্ডের কোনো নির্দিষ্ট ভোট, আদিবাসী ভোট একটা নির্দিষ্ট জায়গায় যাবে এই পরিস্থিতিটা নেই, কিন্তু যে আদিবাসী ভোটটা পুরোপুরি মানে বিজেপি পাবে বা এরা পাবে। এখন আদিবাসীদের যে সেন্টিমেন্ট আহত হয়েছে, যে কথাটা বারবার বলা হচ্ছে, হেমন্ত সোরেন ছাড়া পাওয়ার পরে, এবং হেমন্ত সোরেন ছাড়া পাওয়ার পরে চম্পাই সোরেনকে তারপরে বিজেপি যেভাবে নিজেদের কাছে টানে, কিন্তু এই ভোটটাকে তারা নিয়ে যেতে পারেনি বা কোনো সমর্থন নিয়ে যেতে পারেনি। কিন্তু এই যে গোগো দিদি শেষ অবধি তারা দাঁড়িয়েছে বিজেপির হয়ে। কিন্তু ভাস্কর দা, এই যে গোগো দিদি যোজনা, এই যে লক্ষ্মী জোহার যোজনা, লক্ষ্মী জোহারে বলতে 500 টাকায় এলপিজি দেওয়া হবে, বছরে উৎসবের সময় 2টো গ্যাস সিলিন্ডার ফ্রি দেওয়া হবে। গোগো দিদি যোজনাতে 2100 টাকা পার মাস সেটা মহিলাদের দেওয়া হবে, কিংবা 2000 টাকা করে ছাত্রদের এবং মানে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট ছাত্রদের তাদেরকে অ্যাসিস্ট্যান্স, এবং 5 লক্ষ কর্মসংস্থান। আবার বলছি চাকরি তো বছরে 2 কোটি চাকরিটা বছরে 2 কোটি কর্মসংস্থান হয়ে গেছিল। কোনটা কর্মসংস্থান? কর্মসংস্থান মানে এটা বছরে 5 লক্ষ কর্মসংস্থান, জবস। ওকে, 5 লক্ষ কর্মসংস্থান। এইটা কি ইউথ কিংবা নিউ ভোটার, মহিলা ভোটারদের জন্য আকর্ষণীয় হবে না? দেখুন, ঝাড়খণ্ডে যে কারণে ভোটার, ঝাড়খণ্ডের সঙ্গে আপনি মহারাষ্ট্রকে তুলনা করবেন না। ঝাড়খণ্ডে যে প্রেক্ষিতটা রয়েছে, আমি ঝাড়খণ্ডের কথাই বলছি, আমি ঝাড়খণ্ডে আছি, সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি যে বিজেপির প্রতি যে কোনো রকম ভাবে ওখানে যে আনুগত্য বাড়বে বা বিজেপির প্রতি কোনো প্রতিষ্ঠা। এখনো অবধি বিজেপি তাদের কোনো নেতৃত্ব মানে ওই যে মানে রাজ্যের কোনো নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে পারে। আমি বলুন তো যে বিজেপির ওখানে সভাপতিটাকে, তার কে সভাপতি কি জানেন? কেন বলছি যে বিজেপি কখনোই, বলুন, চম্পাই সোরেনকে আজকে ক্যান্ডিডেট করতে বাধ্য হয়েছে, এবং এই জনজাতি উপজাতিদের মধ্যে থেকে এখনো অব্দি বিজেপির যে নেতা, তার নামটা বলুন, তিনি কত বলুন, এবং কি সংগঠন প্রশ্ন এখানে উঠেছে, এবং জনজাতি ক্ষেত্রে কথা হচ্ছে গিয়ে উদ্ধব ঠাকুরের তার অবস্থান কি ছিল, তার আমি বলি মহারাষ্ট্রে ঢুকে গেলেন সুমন ঢুকে গেলেন, সেটা আর বলার দরকার, সুমনবাবু গেলেন, যে মহারাষ্ট্রের যে আজকে উদ্ধব ঠাকুরের বাবা বাল ঠাকুরের তার উদ্ভব সমস্ত কিছু হচ্ছে হিন্দুত্ববাদী রাজনীতি। আজকে উদ্ধব ঠাকুরের সেই হিন্দুত্ববাদী রাজনীতি কাদের সাথে গেলেন? সেই কংগ্রেসের সাথে, যে কংগ্রেসের বিরোধিতা করে, যে কংগ্রেসের মেকি ধর্মনিরপেক্ষতা, আমি বলছি আপনি উনি আমার জবাব দিয়েছেন, আমি বলবো উত্তর, যে বিষয়টা আমি বলবো যে বাল ঠাকুরের ধর্মনিরপেক্ষতা আদর্শ থেকে সরে
ধর্মনিরপেক্ষতা জোটে চলে গেল, যে হিন্দুত্ববাদী জোট থেকে সরে, সেটাই মহারাষ্ট্রের একটা কিন্তু বড় কিন্তু আমার বার্তা। কোথাও সুমনদা ফার্স্ট কথা আমি বলি। যেটাকে বলার ক্ষমতা রাখে না এখানে, এখানে যে মহারাষ্ট্র কেন বালথাকারের আমার দল প্রশ্ন আজকে ঝাড়খণ্ড এখানে নিয়ে। গেল? দ্বিতীয় একটা বিষয় যে ঝাড়খণ্ড নিয়ে যে প্রশ্নটা বারবার করা হচ্ছে প্রথম থেকে, আদিবাসী ভোট, আরে আদিবাসী ভোট কি তৃণমূলের কাছে গেছে? আরে নেতারা কি আরে আপনাদের? ছাড়ুন না, তৃণমূলের কাছে গেছে। বাবুরাম মারান্ডি, বাবুরাম মারান্ডি। আপনি নামটা করুন, বাবুরাম মারান্ডি। ঝাড়খণ্ডের নেতার নাম বলুন। আমাদের সে নেতা কবে নরেন্দ্র বিজেপিতে মোদী, এসেছে আর কি তার ভূমিকা? শুনুন, আদিবাসীদের কাছে একেবারে- বিজেপি এখনো অবধি accepted আমি হয়নি। বলি দ্বিতীয় কথা হচ্ছে কি, লোকসভার ইলেকশনে ঝাড়খণ্ডে আমাদের যা সংক্ষেপে বেড়ে বিরোধী থেকে বৃদ্ধি হয়েছে, বেড়েছে কি বাড়ি? আমি জিজ্ঞেস করলাম নেতাকে, আপনি বলে হাওড়া বাড়ি শিয়ালদা। আমার শুনুন না, আপনাকে বলছি তো, লোকসভাতে আমাদের আসন সংখ্যা বৃদ্ধি হয়েছে, কত 6 ছিল তার থেকে 10 হয়েছে। আমাদের এই যে আমার সংখ্যাটা বলছি 11 থেকে কমে 9 হয়েছে। 11 কে থেকে বলেছে? 9 কমে গেছে। 9 হয়েছে। 11 থেকে 9 হয়েছে। ঝাড়খণ্ডে আসল কমে গেছে বিজেপি। আপনার বক্তব্য শেষ হয়েছে? 11 থেকে 9 হয়েছে। আপনার বক্তব্য শেষ হয়েছে? ঝাড়খণ্ডে শুনুন 15, পার্সেন্টেজ এরা বেড়েছে 9 তাহলে একটা জিনিস, পার্সেন্টেজ 1% ভোট না, বৃদ্ধি বেশ, হয়েছে। সুমনদা খুব আমি সংক্ষেপে জিজ্ঞেস করলাম যে আপনাদের নেতারা কে? সুমনদা খুব সংক্ষেপে বেড়ে বিরোধী। নেতাই নেই। ভাস্করদা প্লিজ, আপনি নরেন্দ্র দীপঙ্কর বাবু মোদী প্লিজ। জানেন না? আমরা নরেন্দ্র মোদী নেতা জানেন না? নরেন্দ্র মোদী সুমন নেতা ভট্টাচার্য, জানেন না? সুমন ভট্টাচার্য। ভট্টাচার্য। সুমন ভট্টাচার্য। আচ্ছা দেখুন, দীপঙ্কর বাবুদের যেটা সমস্যা, যে ইতিহাসের দিক থেকে এত দুর্বল একটা পার্টি হলে খুব মুশকিল। ওনারা জানেন না যে শিবসেনা হচ্ছে ভারতবর্ষে একমাত্র পার্টি জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছে। Exactly. শিবসেনাকে প্রাইমারিলি উনি জানেনই না, ইতিহাস পড়েন। চলুন, ধর্মনিরপেক্ষ আপনি জোট। বলছিলেন চুপ করে থাকুন। আগে চুপ করে থাকুন। আগে আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীর কোনো এক্সিট পোল কোনোদিনও 100% ঠিক হতে পারে না। সম্প্রতিকালে হরিয়ানার ফলাফল এই সত্যের মুখোমুখি করেছে আমাদের। 2024-এর লোকসভাতেও এক্সিট পোলের একেবারে বিপরীতে গিয়ে মানুষের ফল আমাদেরকে স্তম্ভিত করেছিল। কিন্তু এটাই সত্যি, এক্সিট পোল আমরা করি যাতে মানুষের পালস বুঝতে পারি। এটা মানুষের বুথ ফেরত সমীক্ষার একটি আঙ্গিক। তবে এটাই যে ফাইনাল ফলাফল হবে এটা মেনে নেওয়া একেবারেই ভুল। এই ফলের থেকে মানুষের প্রকৃত ফল কিংবা যেটা কাউন্টিং এর দিন আপনারা জানতে পারবেন সেটা হয়তো একেবারে আলাদা হলেও হতে পারে। এবার আসি মহারাষ্ট্রে এক্সিট পোলে কে কাকে কোথায় এগিয়ে রাখলো। চাণক্য স্ট্র্যাটেজিজের সমীক্ষা বলছে এনডিএ জোট 152 থেকে 160টি আসন পাবে, ইন্ডিয়া জোট 130 থেকে 138টি আসন পাবে এবং বাকিরা 6 থেকে 8টি সিটের কাছাকাছি পাবে। দৈনিক ভাস্করের সমীক্ষায় ইন্ডিয়া জোটকে 135 থেকে 150টি আসন দিচ্ছে, এনডিএ জোটকে 125 থেকে 140টি আসন দিচ্ছে এবং বাকিদের 20 থেকে 25টি দিচ্ছে। লোকশাহী মারাঠি রুদ্রা 128 থেকে 142, ইন্ডিয়া জোটকে 125 থেকে 140 এবং বাকিদের 18 থেকে 23। যদি আমরা প্রিমার্কসের বুথ সমীক্ষা দেখি সেখানেও কোথাও এনডিএ জোটকে এগিয়ে রাখছে 153টি আসন, ইন্ডিয়া জোটকে 126 থেকে 146টি আসন, বাকিদের 2 থেকে 8টি আসন। এবার আসি আমরা মহারাষ্ট্রের ফলাফলে। যদি আমরা মহারাষ্ট্রের প্রসঙ্গে আসি, তো মহারাষ্ট্রের প্রসঙ্গে যদি সবার আগে দেখি যেটা আপনি বলছিলেন এবং যেটা সুমনদা যখন বলছিলেন, বলতে বলতে আমাদেরকে বিরোধিতা নিতে হলো দীপঙ্কর বাবু, আপনি বলছেন হিন্দুত্ববাদী পলিটিক্স, কিন্তু হিন্দুত্ববাদী পলিটিক্সের আগেও বালাসাহেব ঠাকরের যে পলিটিক্সটা করতেন সেটা হচ্ছে মারাঠা পলিটিক্স। মি মারাঠি মানস আহে, সেই মারাঠাওয়াড়াতে ভারতীয় জনতা পার্টি 2019-এর যদি লোকসভা ফলাফল দেখে নেন, মাফ করবেন 2024-এর যদি লোকসভা ফলাফল দেখেন, এবার 2019-এর যদি বিধানসভা ফলাফল দেখেন, মারাঠাওয়াড়াতে বিজেপি খাতা খুলতে পারেনি। সেই মারাঠাওয়াড়া তাকে কিভাবে কাউন্টার করবেন দীপঙ্কর বাবু? বালঠাকারে তাহলে হিন্দুত্ববাদী, তাহলে বালঠাকারে না, নিশ্চয়ই করেছেন, কিন্তু তার সাথে অনেক বেশি মি মারাঠে বানাস আহে পলিটিক্সটা করেছেন। মারাঠি পলিটিক্স একটা কথা বলি, বালঠাকারে তাহলে ধর্মনিরপেক্ষ, মানে এটা খুব ভালো শুনে ভালো লাগলো যে বালঠাকারে যিনি রাম মন্দির আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন, বাবলু মসজিদ বাঘ বিরোধীকে ধ্বংস করার জন্য যাকে জেলে মানে পুলিশের শিকঞ্জে পড়তে হয়েছিল, সেই লোককে আজকে ধর্মনিরপেক্ষতা বলেছেন। ঠিকই আছে, এটা একটা আমাদের একটা নৈতিক জয় আজকে চ্যানেল পেলাম। দ্বিতীয় একটা কথা, সত্যি সত্যি তো যে এলাকাভিত্তিক মহারাষ্ট্রের ভাগ আছে, কোনো কোনো যে অঞ্চলে মারাঠিদের প্রভাব, কোনো কোনো অঞ্চলে শিবসেনার প্রভাব এটা আছে, এবং এটা পশ্চিমবঙ্গেরও যেমন অঞ্চল ভিত্তিকের এক একটা প্রভাব থাকে, তার থেকে মহারাষ্ট্রে বেশি আছে। কিন্তু মহারাষ্ট্রে ভুলে গেলে হবে না, মহারাষ্ট্র হচ্ছে গিয়ে ভারতবর্ষের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই অর্থনীতির প্রাণকেন্দ্র, তার সেই অর্থনৈতিক প্রাণকেন্দ্রের মানুষের কি চাহিদা, মানুষ ওখানে জোট সরকার চায় না।
দ্বিতীয় কথা, মানুষ এখানে যেই সরকার চায়, যে সরকার ডবল ইঞ্জিন সরকার হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারবে। গত 5 কারণ বছরে আমি 3 জন একটু- মুখ্যমন্ত্রী হয়েছে, 4 জন হতে পারে, উপমুখ্যমন্ত্রী হতে হয়েছে, পারে। 3টি সেইটা সরকার তো হয়েছে। সেই জন্য তো বলছি, সেই জন্য তো মহারাষ্ট্রে মানুষ এবার জোট সরকারের থেকে বেরিয়ে এসে বিজেপির একক সরকার চাইছে এবং বিজেপি জোটের সরকার চাইছে, যে সরে বিজেপি শক্তিশালী হবে, এটাই চাইছে। সুমনদা, জোট সরকারের দরকার নেই। তো বিজেপি কটা ক্যান্ডিডেট প্রার্থী দিয়েছে আমি বলি, সুমন সরকার চাইছে মানে কি 135 আচ্ছা, 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 বেশ। সুমন ভট্টাচার্য প্রার্থী দিয়েছে। আরে সুমনদা কি বলতে দীপঙ্কর বাবুর কথা থেকে এটা প্রথম জানতে পারলাম যে মহারাষ্ট্রে এবার জোট সরকার হবে না, অর্থাৎ একনাথ শিন্ডে এবং আপনি যা বলেছেন, আপনি এতক্ষণ তাই বলেছেন, তাই না? মহারাষ্ট্রে একক ইঞ্জিনের সরকার চাই। 135 হবে। হ্যাঁ, তো তাহলে তো বিজেপির শক্তিশালী, তাহলে তো অজিত পাওয়ার বিজেপির নেতৃত্বে শক্তিশালী অজিত সরকার, পাওয়ার ডবল কোথায় ইঞ্জিন যাবে? সরকার, একনাথ দরকার নেই। ডবল ইঞ্জিন সরকার আছে, আচ্ছা, ডবল ইঞ্জিন সরকার। আচ্ছা, এটাও চেঞ্জ করে নিলেন। ডবল ইঞ্জিনের বেস্ট বলেছি উদাহরণ, double engine ডবল ইঞ্জিনের বেস্ট উদাহরণ রোজ মণিপুরে দেখা যাচ্ছে, ডবল ইঞ্জিন নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, তাহলে মণিপুরে চলুন না আলোচনায়। আচ্ছা, আচ্ছা, মণিপুরে থাকতে পারেন, আপনাদের গায়ে তো মনে হয় জ্বালা হতে পারে, মণিপুরে আলোচনা বলা যাবেই না। আসুন দীপঙ্কর দা, মণিপুরে। সবাই কথা বলুন। সুমনদা, সুমন ভট্টাচার্য, প্লিজ প্লিজ, বাকিরা একটু শুনবেন, বাকিরা একটু শুনবেন। সুমন ভট্টাচার্য, আচ্ছা, আচ্ছা, সুমন ভট্টাচার্য। ধর্মনিরপেক্ষ বলেছে। দেখুন, ধন্যবাদ। যদি কামিং ব্যাক টু কোর মহারাষ্ট্র ইস্যুতে আসে এবং যদি একবারের জন্য, যদি আমি বিশ্বাস করতে রাজি নেই, এক্সিট পোল মেনে নিই, তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে, দিস ইজ এ ক্লোজ ফাইট, অর্থাৎ 10টা-20টা আসনের। তাহলে কি ঘটছে? তাহলে হচ্ছে যে উদ্ধব ঠাকরে, যেটা আপনি বলছিলেন, বাল ঠাকরের মূল ইস্যু ছিল যে মহারাষ্ট্রের কাজ মারাঠিদের কাছে থাকবে। 1906 মানে গত শতকের 6-এর দশকে, 1960-এ যখন তিনি শুরু করেন, সিপিআই ভেঙে যখন তিনি বেরোচ্ছেন, তখন যখন তিনি শুরু করছেন, তখন তিনি বেসিক্যালি দক্ষিণীদের প্রতিবাদ করছিলেন, যেটা বিজেপি ভুলে যাচ্ছে। কোনো নাম নিচ্ছি না, বিজেপি ভুলে যাচ্ছে যে গত 3 বছর ধরে মহারাষ্ট্রের ইস্যু হচ্ছে, উদ্ধব ঠাকরের কোর ইস্যু হচ্ছে যে মহারাষ্ট্রের সমস্ত বিজনেস সবকিছু গুজরাটে সরে যাবে। নাও ইট ইজ এ ফাইট বিটুইন মারাঠি এন্ড গুজরাটিজ। তো তাতে তো উদ্ধব ঠাকরে ফার্স্ট অফ অল সাকসেসফুল, যদি ইভেন তিনি 130-এও পৌঁছন। তো ফার্স্ট বুঝতে হবে হোয়াট পলিটিক্স উই আর টকিং অ্যাবাউট। উই আর টকিং অ্যাবাউট রাম। আচ্ছা, রাম জন্মভূমিতে সবাই জানে বাল ঠাকরে সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন, সবাই জানে বাল ঠাকরে পাকিস্তান খেলতে এলে পিচ করে দিয়েছে। বাল ঠাকরের হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে উদ্ধব অস্বীকার করছে না, কেউ বলছে না। কিন্তু দ্য কোয়েশ্চেন ইজ, বাল ঠাকরের ব্যাটনটা কার কাছে থাকে? দেখুন, এই লোকসভা ইলেকশনটার পরে প্রথম কথা হচ্ছে যে আমি আবার পরিসংখ্যানে যাচ্ছি, যে আশিসবাবু বলছিলেন পরিসংখ্যান প্রথম বুঝতে হবে। আবার বলছি, এতে আমি কি বলছি না কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে না। ঝাড়খণ্ডে আছে 14টা আসন, 2019-এর লোকসভায় বিজেপি এখানে পেয়েছিল 11টা আসন, এবারের লোকসভায় বিজেপি এখানে পেয়েছে 9টা আসন, দুটো কমেছে। আর যদি মহারাষ্ট্র ধরেন, বিজেপি এবং যে তথাকথিত মহাদুতি জোট একেবারে তছনছ হয়ে গেছিল। 48টার মধ্যে 31টা আসন এনডিএ পেয়েছিল, মাত্র 17টা আসন পেয়েছিল। সুমনদা, এখানেই আমি একটু বিদর্ভ কামিং ব্যাক টু Coming, দেখুন, কামিং ব্যাক টু দ্য স্ট্যাটিস্টিক্স, যদি স্ট্রিক্টলি স্ট্যাটিস্টিক্সের কথা হয়, তাহলে 2019-এ মহারাষ্ট্রে বিজেপি এবং তার জোট সঙ্গীদের কাছে ছিল 42টা আসন, সেখান থেকে বিজেপি কমেছে 17টাতে। অর্থাৎ যদি অ্যাসেম্বলিতে আপনি ওটা ট্রান্সলেট করেন, তাহলে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের কাছে আজকের দিনে, মানে ফরগেটিং এক্সিট পোল, 163টা আসন আছেই। ঠিক আছে, এখানে আমি বলছি লোকসভা এবং বিধানসভা প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। কিন্তু আপনাকে ফার্স্ট বুঝতে হবে হোয়াট কংগ্রেস ইজ ফাইটিং ফর। দেখুন, উদ্ধব ঠাকরে বা অজিত পাওয়ারের ফাইটটা মোটেই অন্য কিছু না, সেটা হচ্ছে যে ব্যাটনটা কার হাতে থাকবে, অর্থাৎ এনসিপি অরিজিনালকে। যদি দেখা যায় যে শিন্ডের চাইতে উদ্ধব ঠাকরে বেশি অ্যাসেম্বলি সিট নিয়ে এসছে, যেটা আপনি বলছেন, যদি ওর্লিতে একনাথ শিন্ডের প্রার্থী মুরলী দেওরাকে আদিত্য ঠাকরে হারিয়ে দেয়, তাহলে উদ্ধব ঠাকরের কাছে বাল ঠাকরের উত্তরাধিকার। যদি শরদ পাওয়ার অজিত পাওয়ারের যদি বেশি সিট দিতে, তাহলে তার কাছে তার উত্তরাধিকার। শুধু ব্যাটেলটা কিসের আপনাকে বুঝতে হবে। আপনি তার আগে চিৎকার করছেন মানে মুসলমান বিদ্বেষ, হ্যান ম্যান। সরি, জাস্ট একটা ছোট জিনিস দিয়ে শেষ করি। জয়শা যেন IPL এর নিলামটা কোথায় করছে? সৌদি আরবে না? দীপঙ্কর দা, কিছু বলবেন? আমরা বলবো না। দেখুন, মহারাষ্ট্রের সুপ্রিয়া সুলের যে ঘটনাটা ঘটেছে, বিটকয়েনের ব্যাপারটা, আপনার সেটাকে সুপ্রিয়া সুলে বলেছে যে কি বিটকয়েন থেকে তো একটা আর্থিক একটা বিষয় সুবিধা পেয়েছে। দ্বিতীয়ত বলছে যে আমরা আসলে বিটকয়েনের যে
ব্যবসাপত্র ব্যবসা, সেগুলো তাদের একটা অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বা তাদের সাথে একটা সমঝোতা। কিন্তু আপনি আমাদের ইন্ডাস্ট্রিজের 1.2 আমার বিলিয়ন ইনভেস্টমেন্ট পয়সা আছে, সেটা নিতে পারে। বিজনেস পলিসি, দেখো বিজনেস পলিসি এবার তো বলি। ডিজিটাল ই-রুপি which is another cryptocurrency, another digital rupee, সে হোক, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট পুশ না না, করছে। যেটা বিটকয়েনের যে বিষয়টাকে আসা, না, আপনি ঠিক 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 অতিরিক্ত ঠিক সুবিধা ঠিক নেওয়া, ঠিক সুবিধা নেওয়া যে ঠিক বিষয়টা যদি আছে, তাওড়ে সাহেবের টাকা কথা নিয়ে বলি তো তাহলে সুবিধা নিয়ে আসছে। সুপ্রিয়া তবে- সুলের তবে এটাও বলা যায়, তবে কিন্তু এখানে কংগ্রেস শুনতে যে পাচ্ছি 5 কোটি টাকা দিয়ে তাওড়ে সাহেবের লেগে 76টি দিয়েছিল। আসন, এসব 76টি আসনে একদম মুখোমুখি ফাইট কংগ্রেস এবং বিজেপি, 76টি আসনে। কিন্তু মুখোমুখি ফাইট যতবার বিজেপি এবং কংগ্রেসের হয়েছে সেখানে কিন্তু পাল্লা কোথাও বিজেপির দিকেই ভারী রয়েছে। মহারাষ্ট্রতে কেন কংগ্রেসকে মানুষ কি বলবো, মানে কংগ্রেস লেড ভোট দেবে, কেন মহারাষ্ট্রতে কংগ্রেসের দিকে ঝুঁকবে? দেখুন, মানুষ কংগ্রেসের দিকে ঝুঁকবে, মানুষ ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে ঝুঁকবে, এই গোটা, এবং মানুষ অরিজিনাল শিবসেনা, স্বর্গীয় বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরের, অরিজিনাল এনসিপি অজিত পাওয়ারের শরদ পাওয়ারের দিকে ঝুঁকবে। কেন ঝুঁকবে? একটাই কারণ, যে সেখানে গোটা দেশের মতো মহারাষ্ট্রেও মানুষের যে রুজি জীবিকার যে ম্যাটারটা, মানুষের মাটির যে ম্যাটারটা, সেটাকে বিজেপি ছিনিয়ে নিচ্ছে, কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। এবং আজকের দিনে মহারাষ্ট্র, যেটা বারবার বলছি ফাইন্যান্স ক্যাপিটাল অফ ইন্ডিয়া, মহারাষ্ট্রে যে দুজন আছে আদানি আর আম্বানির কাঠপুতলি হয়ে নরেন্দ্র মোদী একটার পর একটা জমি, গোটা দেশে তো ঠিক আছে ধারাবির মতন জমি, যেটা 600 একর ধারাবির মতন জমি, সেটা আদানিদের হাতে তুলে দিচ্ছে, একবারও ভাবছে না। আচ্ছা, ধারাবিটা স্লাম কিন্তু রিডেভেলপমেন্ট হলে আপনাদের সমস্যা নেই। না, এক মিনিট, স্লাম রিডেভেলপমেন্ট হচ্ছে না তো, ওইখানে তো বড় বড় বিল্ডিং উঠবে। এই যে লোকগুলো কোথায় যে পুনর্বাসন করেনি, আমি একটু শেষ করে নিই না, আমরা কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দেখেছিলাম যেখানে এই গৌতম আদানির প্রসঙ্গ এসেছিল যে 2019 সালে কে মসনদে বসবে, কোথায় বসবে, সেই মিটিংটা, সেই বৈঠকটা নাকি গৌতম আদানির বাড়িতে হয়েছিল, এমন একটা প্রতিবেদন আমরা দেখলাম। এবং প্রতিবেদনটা কে বলছেন শ্রীমান ফডনবিস নিজে। পরবর্তীকালে গিয়ে দেখলাম যে পুরো ক্লেমসকে রাবিশ করে দিয়ে ফডনবিস বললেন যে পুরোটাই ভুয়ো, এবং বিজেপিও বললো পুরোটা কনকক্টেড। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোনটা ভাববো? গৌতম আদানি ইল্ডস দ্য পাওয়ার টু গভর্নমেন্ট, নাকি আম জনতা ইল্ডস দ্য পাওয়ার টু গভর্নমেন্ট? ডেফিনেটলি সব জায়গায় আমজনতা, এবং আমজনতায় আমি আপনাকে আরো একটা পয়েন্ট এখানে লিখে দিচ্ছি, যে অডিট, ক্যাগের যে অডিটটা, সেটা 2023-2024 অডিটটা হঠাৎ করে 10 মাস অডিট হওয়ার পর এরকম কি বেরোলো, এই মহাদুতি সরকার, একনাথ শিন্ডে ক্যাম্প, এনসিপি, অজিত পাওয়ার, আর এইদিকে ফাডনবিস, এরকম কি ঘোটালা করলো যে বাধ্য হলো সেই ক্যাগের অডিট বন্ধ করে দিতে? কোন প্রকল্পে বন্ধ হয়েছে, কি হয়েছে এখন অব্দি। এবং আরেকটা কথা বলে শেষ করছি, এই যে ঘুষ নেওয়া, এই যে তাওড়েকে ধরা হয়েছে, বিনোদ তাওড়ে, এর বাড়ি বা এর ক্ষেত্র হচ্ছে বড়িবালি। একে কোথায় ধরেছে? ভিরার ইস্টে নালাসোপাড়ায় 5 কোটি টাকা নিয়ে। এইটা তো জানার অধিকার মহারাষ্ট্রের লোকেদের আছে। আন্ডার দ্য রুল অফ পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট সেকশন 123। বলুন কেন এইগুলো করা হচ্ছে না? দেখুন, আমরা এটা আমাদের রাষ্ট্রীয় প্রবক্তা এবং মহারাষ্ট্রের যারা শুধু সেটা নয়, ছত্রপতি শিবাজী নাকি অরঙ্গজেবের কাছে নাকি 5 বার মাফিনামা চেয়েছে চিঠি দিয়ে। এই যে ঘটনাটা এটা যেটা ইমোশনাল ঘটেছে, হার্ট এই যে করা না, টাকার ব্যবসার এটা বিষয়টা, বিজেপি এটা স্পোকসপারসন বলছে ক্যামেরাতে, পুরোটাই একটা চক্রান্ত বিষয়। এবং সারা দেশের মানুষের কাছে জানে যে এটা যদি চক্রান্ত হয়, শোনেন, কংগ্রেস এটা চক্রান্ত। দুর্নীতির কথা বলে, কংগ্রেস কয়লা কেলেঙ্কারি, কংগ্রেস কমলের কেলেঙ্কারি, কংগ্রেস একের ভারতবর্ষে কংগ্রেস ডুবেছে কেলেঙ্কারির জন্য। কংগ্রেসকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় এনে আচ্ছা, বেশ তুতু ম্যামে হলো। আমরা একটু পরিসংখ্যান বলবো, আমার সহকর্মীদের বলবো, বিধান কংগ্রেস তো ক্ষমতায় ছিল, কংগ্রেসকে সরিয়ে দিল কেন? দুর্নীতির জন্য সরিয়েছে। সেই কংগ্রেসের আবার সরিয়েছে, কোথায় ওকে দীপঙ্কর বাবু, ধন্যবাদ। সবার ফেডার ডাউন। অনেক তুতু ম্যামে হলো, কিন্তু এবার একটু সামনে দেখবো, আমরা বিদর্ভ অঞ্চল যাকে বলা হয়, মহারাষ্ট্রের মসনদের পথ যায় এই বিদর্ভ অঞ্চল দিয়ে, কারণ এটা সেকেন্ড লার্জেস্ট অ্যামালগামেশন অফ সিটস। 62টি আসন রয়েছে এই বিদর্ভ অঞ্চলে। আমি গ্রাফিক্স গুলো আনার কথা বলবো। 62টি আসনের এই বিদর্ভ অঞ্চলে 24-এ বিজেপির ভোটে 10 এসেছিল। লোকসভায় 10টি আসনের মধ্যে মহাবিকাশ আঘাড়ির হাতে ছিল 7টি। বিজেপির মোট 250 জন যে ক্যান্ডিডেট, তার মধ্যে 50টি এই বিদর্ভ অঞ্চলে। কংগ্রেস 40টি আসনে লড়ছে এই বিদর্ভ অঞ্চলে।
বিদর্ভ অঞ্চলে যদি আমরা দেখি, সেখানেই আমি একবার দীপঙ্কর বাবুর কাছে প্রশ্ন করব। দীপঙ্কর বাবু, মারাঠাওয়াড়া সেখানে আপনারা শূন্য, বিদর্ভ সেখানে আপনাদের হাতে যদি 2024-এর আমরা ফলাফল দেখি 10-এর মধ্যে মাত্র 7 পেয়েছিলেন। তাহলে বিজেপি এখানে অ্যালায়েন্স করবে, বিজেপি এখানে সরকারে আসবে, কোনো এক্সিট পোল বলছে না, সব এক্সিট পোল একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছে। আপনারা এত শিওর কোথায়? দেখুন, বিদর্ভের একটা পরিসংখ্যান আমি দেখছিলাম এখানে আসার আগে, কারণ ওখানে নাগপুর আমি রয়েছে। বলছি সেক্ষেত্রে যে পরিসংখ্যানটা দেখাচ্ছে, মোট সিটের মধ্যে 32 থেকে 37টা পেতে পারে বিজেপি, কংগ্রেস পেতে পারে 24 থেকে 29টা, এবং আমি চ্যানেলের নামটা বলছি না কারণ বলা ঠিক না, সেটা বলছি না, এবং আদার্স পাবে 2টো। যে পরিস্থিতি আছে এই ইলেকশনের মাধ্যমে একটা ন্যাশনাল চ্যানেলে, বড় চ্যানেলে তাদের সমীক্ষা এটা দেখা যাচ্ছে। এবার কথা হচ্ছে গিয়ে যে এই পরিস্থিতিতে লাল রঙের সাদা লোগো, আমার লাল রঙের সাদা রঙ আমি বলিনি, এবার লাল রঙের সাথে আপনারা বলতে চাইছেন না, লাল রঙের সাথে এটা নীল রঙের লোগো ছিল। তাহলে নীল রঙের লোগো, আপনাদের লাল আর আপনার লাল গুঁড়োর অসুবিধা আপনাদের আছে আমি জানি, এটা নীল রঙের ছিল, বুঝতে পেরেছেন? তারা দেওয়ার পরে সেখানে যে এক্সিট পোলের রেজাল্ট দেখাচ্ছে তাতে দেখাচ্ছে বিজেপি এগিয়ে আছে। এবার এগিয়ে আছে বলেই সেই পরিস্থিতিতে আমরা বলছি ভালো রেজাল্ট করবো, কারণ এই বিদর্ভ অঞ্চল কিন্তু মসনদে যাওয়ার রাস্তা। আপনি মসনদের আমাদের শুনুন, আমরা আমি বলছি না, আমি আজকে একটা কথা ক্লিয়ার, যেটা শুনে রাখুন, যে রেজাল্ট বেরোবে 23 তারিখে যদি বিকেলবেলা সন্ধ্যের সময় আপনার সাথে আমার দেখা হয়, তাহলে দেখবেন মহারাষ্ট্রে বিজেপি মানে আমি এখন বলছি শক্তিশালী একটা বিজেপি একটা শক্তিশালী দল হবে এবং জোট হিসেবে মহারাষ্ট্রে ক্ষমতায় আসবে, এবং ঝাড়খণ্ডেও বিজেপির নেতৃত্বে শক্তিশালী সরকার হবে। এইটা হচ্ছে ফাইনাল কথা। এবার আপনারা বুঝিয়ে বলুন। যা বাবু, বিদর্ভে 10টার মধ্যে 7টা আগাড়ি রাতে, মারাঠাওয়াড়া শূন্য বিজেপি। না দেখুন, সেটা লোকসভা নির্বাচনের ফলাফল। বিধানসভাতে বিদর্ভতে মহাবিকাশ আঘাড়ি মানে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সেটাকে রিপিট করতে পারবে এরকম আমি দাবি বলছি না, মানে এরকম বলার কোনো তথ্য আমার কাছে নেই। যেটা ইন্টারেস্টিং আবার আপনাকে মাথায় রাখতে হবে যে বিদর্ভতে যদি আমি দীপঙ্কর বাবুর কথা ধরে নিই, বিজেপি মুখপাত্রের কথা ধরে নিই, তাহলে দেখা যাচ্ছে যে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের সাথে মহাদ্যুতি জোটের তফাৎ হচ্ছে 5টা আসনের। তাহলে যেটা ইন্টারেস্টিং হচ্ছে, বিদর্ভ যেখান থেকে নীতিন গাডকারি আসেন এবং হয়তো দীপঙ্কর বাবু জানেন না, যেখান থেকে দেবেন্দ্র ফাডনবিসও যেতেন, যদি সেখানে বিজেপির এই অবস্থা হয়, তাহলে যখন মারাঠাওয়াড়ায় ঢুকবেন বা যখন কোঙ্কণ উপকূলে ঢুকবে, তখন বিজেপি কতটা ভালো ফলাফল করবে সে নিয়ে সংশয় দেখা দিচ্ছে। এবার এখানে একটা আইডিওলজিক্যাল ডিবেট আছে, এখানে আইডিওলজিক্যাল ডিবেটের প্রশ্ন জায়গা নয়, কিন্তু সেটা আমাদের বুঝতে হবে, যেটা বিজেপি যেটা জানেই না পাড়া, সেটা হচ্ছে যে বিদর্ভ কিন্তু ট্র্যাডিশনালি সুভাষচন্দ্র বসুর জায়গা। বিদর্ভতে যে সবচেয়ে বড় নেতা ছিলেন জম্মুরাও ধোতে, হি ওয়াজ অ্যাকচুয়ালি এ ফরওয়ার্ড ব্লকের ম্যান, পরবর্তীকালে কংগ্রেসে জয়েন করেন এবং ইন্দিরা গান্ধী তাকে এমপি করেন। সো বিদর্ভকে মানে যেভাবে বিজেপি প্রজেক্ট করবার চেষ্টা করে যে নাগপুরে আমাদের আরএসএস এর ঘাঁটি রয়েছে, নাগপুরে সবসময় আমরা ভালো ফলাফল করবো, ইটস নট দ্যাট। নাগপুর ওখানে একটা পুরো, আবার আমি রিপিট করছি, সুভাষচন্দ্র বসু লায়ন্স অফ বিদর্ভ যাকে বলা হয়, জম্মুরাও ধোতে, উনি পুরনো সুভাষচন্দ্রের লোক। ফলে এখানে একটা আইডিওলজিক্যাল বিজেপির টাসেল আছে, যে টাসেলটা বিজেপি খুব কন্ট্রোল করতে পারে না, যার জন্যই হয়তো এই 25-35, আমি যদি দীপঙ্কর বাবুর ফিগারটাই মেনে নিই, এনডিএ বা তথাকথিত মহাদ্যুতি জোট 35, কংগ্রেস নেতৃত্বাধীন জোট 25 পাচ্ছে, হ্যাভিং দে আর টু স্টলওয়ার্স লিডার নীতিন গাডকারি অ্যান্ড দেবেন্দ্র ফাডনবিস। নাগপুর না, দেবেন্দ্র ফাডনবিস নাগপুর থেকেই দাঁড়ান না, শরদ পাওয়ার মারাঠওয়াড়া, বারামতি মারাঠওয়াড়া ঢুকছে। তো যদি বিদর্ভতে বিজেপির জন্য এরকম রোড ব্লকেট থাকে, তাহলে কিন্তু মারাঠওয়াড়া বা বম্বে শহর, দ্য বিগার বম্বে, যেখানে আবার শিবসেনার উদ্ধব ঠাকরের দাপট সাংঘাতিক, সেখানে কিন্তু বিজেপির জন্য অনেক স্টিফ রেজিস্ট্যান্স ফেস করছে। আমি আবার বলছি, আমি এক্সিট পোলে বিশ্বাস করি না। আমার গাট ফিলিং হচ্ছে যে দেখুন, বিজেপি মানে আপনি যদি 2019-এর রেজাল্ট দেখেন, তাহলে দেখেন যে মানে জোট ভাঙার পর যে অবস্থা হয়েছিল, তাহলে কিন্তু জোটের কাছে 202 আসন ছিল। তাহলে মানে এই মহাদ্যুতি জোটের সুইপ করা কোনো ফ্যাক্টর না, কিন্তু কংগ্রেস নেতৃত্বাধীন জোট ভালো করছে। এবার এই ভালো করাটা যখন হতে শুরু করে, সেটা 130-এ থেমে যাবে বা 120-তে থেমে যাবে, এটা মুশকিল। কারণ ট্রেন্ড থাকে, তো একটা পলিটিক্সের ট্রেন্ড থাকে। তার মানে কংগ্রেস ইজ রিগেনিং দ্য পাওয়ার, শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী ইজ রিগেনিং দ্য পাওয়ার, শরদ পাওয়ার ইজ রিগেনিং দ্য পাওয়ার। সেইটা না চট করে আটকায় না, মানে আটকানোটা মুশকিল। এবার এখানে আমি একটা আইডিওলজিক্যাল, যেহেতু আপনি আইডিওলজিক্যাল মানে আইডিওলজির কথা বললেন, এখানে একটা আইডিওলজিক্যাল প্রশ্ন, খুব থিওরিটিক্যাল প্রশ্ন আমার আছে। গত 5 বছরে মহারাষ্ট্রে 3টি সরকার হয়েছে, 3 জন মুখ্যমন্ত্রী হয়েছেন, 4 জন উপমুখ্যমন্ত্রী হয়েছেন। ফ্রম আ ভেরি লেম্যানস পয়েন্ট অফ ভিউ, আমি যদি মহারাষ্ট্রের বাসিন্দা হতাম, আই উড হ্যাভ বিন ফেড আপ।
দেখুন ফেডাপের প্রসঙ্গটা আপনার কাছে বাড়বে এই কারণে, যখন আপনি আবার কামিং ব্যাক টু বিদর্ভ, আপনি এই যে 3টে সরকার বদলালো, চিফ মিনিস্টার হলো, তাতে আপনার কত এমপ্লয়মেন্ট তৈরি হলো। আপনি যে রাহুল গান্ধীর গোটা ক্যাম্পেনটা দেখেন, রাহুল গান্ধী তো এই বাটেঙ্গে তো কাটেঙ্গে যে মানে পোলারাইজেশনের দিকে যাচ্ছে সেটাতে বুঝেছিলেন। উনি কিন্তু গোটা ক্যাম্পেনটাকে ডিজাইন করেছেন চাকরি, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ইত্যাদিতে। তার এফেক্ট পাবে কিনা সেটা দেখার ওয়ান। দ্বিতীয় কথা, যেটা অজিত পাওয়ারের বিগেস্ট ভয়, সেটা হচ্ছে যত বিজেপি বাটেঙ্গে তো কাটেঙ্গেতে গেছে, তত মুসলিম ভোট না কংগ্রেসের দিকে কনসলিডেট হয়েছে। বেশ, কিন্তু এখানে আমি একবার সুদীপার কাছে আসবো। সুদীপা, মাধব ফর্মুলা, সন্দীপা, মাধব ফর্মুলা, ওবিসি ভোট ব্যাংকে এখন বিজেপি মাধব ফর্মুলা ইউজ করছে, মানে মালি ধাঙ্গাড় মঞ্জারি সম্প্রদায়ের ভোটে নজর দিচ্ছে এই মাধব ফর্মুলা দিয়ে। এই মাধব ফর্মুলা তোমাদের জন্য কতটা, অর্থাৎ কংগ্রেসের জন্য কিংবা কংগ্রেস লেড মহাবিকাশ আঘাড়ি গঠবন্ধনের জন্য কতটা মাথা ব্যথার? না দেখুন, মহারাষ্ট্রে বিজেপি যেই ফর্মুলাই খাটাক না কেন, অপারেশন লোটাস যদি আবার, কেননা ওটা মানুষ এখন ধরে নিয়েছে, ব্যাকডোর দিয়ে গিয়ে যেটা করছে, ঝাড়খণ্ডেও করার চেষ্টা করেছিল। আমি একটা কথা এখানে বলতে চাই যে কোনো রকম কোনো ফর্মুলা এবার কাজ করবে না, এই জন্য কাজ করবে না যে পরপর কয়েকটা জিনিস নিয়ে তাদের সেন্টিমেন্টে লেগে গেছে। প্লাস বম্বের লোকেরা কিন্তু এরকম, মানে আমরা যেটা বলি না সুপার ফাস্ট সিটি, ওরা বারবার এই যে ইলেকশন হচ্ছে, বারবার সরকার পরিবর্তন হচ্ছে, বারবার মুখ্যমন্ত্রী, একজন বম্বে মানে মহারাষ্ট্র চায় একজন স্টেবল কাউকে, একটা স্টেবল পার্টিকে, স্টেবল। তো সেখানে জানে যে শিবসেনা ইজ এ স্টেবল পার্টি দেয়ার। হ্যাঁ, সেখানে শিবসেনার সাথে কে আছে? কংগ্রেস আছে। এবং আমি আপনাকে বলে দিই, যারা ওই বম্বে ঘুরতে টুরতে যায় সেরকম না, বম্বেতে যারা গিয়ে থাকে রীতিমতো মাসের পর মাস, বছর পর বছর, তারা জানে, আমি জানি সেখানে যে সেখানকার এই যে বারবার বলা হচ্ছে না মুসলিম সম্প্রদায়ের নাম আছে, মুসলিমরা কিন্তু স্বর্গীয় বাল ঠাকরেকে কি পরিমাণে সম্মান করে সেখানে, এবং উদ্ধব ঠাকরেকে, এবং ওনারা কিন্তু বলে যে উদ্ধব ঠাকরে শিবসেনা হচ্ছে অরিজিনাল শিবসেনা। এবং আবারও আসছি, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই যে কথাটা এখানে সন্দীপা একটা আইডিওলজি, যেটা বাল ঠাকরের আইডিওলজি, যেটা শিবসেনার আইডিওলজি, আমরা হঠাৎ করে দেখলাম এই আইডিওলজিটা ভেঙে দুভাগ হয়ে গেল। একটা উদ্ধব ঠাকরে ফ্যাকশন হলো, একটা একনাথ শিন্ডে ফ্যাকশন হলো। কিন্তু উই হ্যাভ নট সিন, আমরা কিন্তু এইটা জানার চেষ্টা করিনি যে যারা সমর্থক, যারা হয়তো র্যালিতে যাচ্ছেন না কিন্তু আইডিওলজিতে বিশ্বাস করেন, তারা কোন দিকে গেলেন। তারা একনাথ শিন্ডের এই রেস টু পাওয়ারটাকে একটা অ্যাসপিরেশন হিসেবে দেখলেন নাকি একটা কু হিসেবে দেখলেন? হ্যাঁ, একটা কু হিসেবে। আমি একটু বলে নিই, থ্যাংক ইউ। আমি যেটা বলতে চাইছি যে আইডিওলজি একটাই আছে, যারা শিবসেনার সমর্থকরা তাদের কাছে আইডিওলজি একটাই আছে, এবং উল্টে একটা সেন্টিমেন্ট কাজ করছে যে একনাথ শিন্ডে যেভাবে ব্যাকডোর দিয়ে গিয়ে শিবসেনাকে, মুখ্যমন্ত্রী হয়েছে তো হয়েছে, শিবসেনাকে যেভাবে আঘাত দিয়েছে সেটাকে কিন্তু একটা সেন্টিমেন্টাল এই যে শিবসেনা এতদিনের একটা আইডিওলজি, এতদিনের একটা সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট আড়াআড়ি একেবারে মাঝ বরাবর দীপঙ্কর বাবু ভেঙে গেল। এবং ভেঙে যাওয়ার পর আমি বলছি যে অ্যান্টি ইনকামবেন্সিটা ভেঙে যাওয়ার জন্য তৈরি হবে, ব্যাকডোরে নিয়ে চলে যাচ্ছে। প্লিজ সন্দীপা, যে অ্যান্টি ইনকামবেন্সিটা কিংবা যে কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট একজন সমর্থকের, শিবসেনা সমর্থকের, আমি বলছি না নেতা কিংবা নেতৃত্বের, একজন সমর্থকের, যিনি মহারাষ্ট্রের কোনো গ্রামে থাকেন কিংবা যিনি বম্বেতে থাকেন, যিনি ধরুন ভিরারের দিকে থাকছেন, এই সব অঞ্চলের কথা বলছি, যিনি ওয়ার্লিতে থাকছেন, এই সব অঞ্চলে যারা একেবারে এই আইডিওলজিতে, শিবসেনার আইডিওলজি মি মানাতে মানাস আহে, এই আইডিওলজিতে বিশ্বাস করতেন, তারা যখন দেখছেন বাল ঠাকরের শিবসেনা মাঝামাঝি দুভাগে ভাগ হচ্ছে, একনাথ শিন্ডে ব্যাকডোর পলিটিক্স থেকে মসনদে বসছেন, উদ্ধব ঠাকরে যার যোগ্য উত্তরসূরি তিনি আবার সাইড লাইন হয়ে যাচ্ছেন, ফ্যাকশনালাইজ হয়ে যাচ্ছেন, এরা যদি আবার ব্যাকফায়ার করে তখন তো আপনাদের সমস্যা। দেখুন, আপনি 5 বছরের কথা বলছেন, তার আগের 5 বছর ধরুন, দেবেন্দ্র ফডনবিস যখন মুখ্যমন্ত্রী ছিল 5 বছরে, সুশাসন তো মহারাষ্ট্রে ছিল, এবং মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার চলেছে, মহারাষ্ট্র বিজেপি এবং শিবসেনা সরকার জোট সরকার ছিল, এবং সেটা মানুষ দেখেছে কতটা। তারপরে আপনি 5টা মুখ্যমন্ত্রী, 3টে মুখ্যমন্ত্রী, 4 জন উপমুখ্যমন্ত্রী, এই যে কথাগুলো বলছেন, সেটা যে জোট সরকার হওয়ার ফলে তার আগে যখন সরকারটা 3 জন মুখ্যমন্ত্রী হয়, 4 জন উপমুখ্যমন্ত্রী হয়,
Stability-র অভাব আছে, stability-র অভাব আছে, এটা মানবেন? তাহলে মহারাষ্ট্রের মানুষ দেখেছে যে এতগুলো মুখ্যমন্ত্রী, এতগুলো উপমুখ্যমন্ত্রী থেকে দেবেন্দ্র ফডণবীস মুখ্যমন্ত্রী হিসেবে যে 5 বছর ভালো তার থেকে বড় কথা কাজ সেটা তো মানবে। বেইমানি করেছে, বিজেপি নেতৃত্বে সেটাই করেছে, সেটাই চাইবে এবং জোট চাইবে না। এইরকম ভেঙে ভেঙে জোট করে আরে ম্যাডাম, আমি আমি সুমনদা, আশিস বাবু, আমি জাস্ট এখানে যেহেতু ভাস্কর দা এখানে যেহেতু একটা মানে ইডিওলজিক্যাল একটা ব্যাপার এসে পড়েছে, সেই জন্য আমি 2-4টে কথা বলবো, বেশি কথা বলবো না। সেটা হচ্ছে এই মুহূর্তে মহারাষ্ট্রের রাজনীতির ক্ষেত্রে একটা আদর্শিক সংকট আছে। সেটা কি? সেটা হচ্ছে যে বালা সাহেব ঠাকরের উত্তরাধিকার ব্যাটন কোথায় থাকবে। বালা সাহেবের পুরো যে মারাঠা রাজনীতি সেটা হচ্ছে মারাঠা জাত্যাভিমানকে কেন্দ্র করে সেটাকে বাঁচিয়ে রেখেছিল। তাহলে আজকে সেই মারাঠা জাত্যাভিমান ভাঙছে কাদের হাত দিয়ে? একনাথ শিন্ডের হাত দিয়ে ভাঙছে। এবার একনাথ শিন্ডে গেছে কোথায়? বিজেপিতে। মহারাষ্ট্র দেশের যেটা শিল্প নগরী, তার শিল্প যাচ্ছে কোথায়? গুজরাটে। 3টে শিল্প চলে গেছে। তাহলে বড় শিল্প। আমার মহারাষ্ট্রকে বাঁচানো, মারাঠা জাত্যাভিমান, মহারাষ্ট্রকে বাঁচানো এবং ঐতিহ্য রক্ষার লড়াই, এইটা যদি মারাঠা মননে থাকে মানুষের মধ্যে, তাহলে যারা বালা সাহেবের ভক্ত ছিলেন তারা কখনো একনাথ শিন্ডের দিকে যাবেন। এটা ইডিওলজিক্যাল আপনি শুনুন, এটা ইডিওলজিক্যাল ইডিওলজিক্যাল। আবার আপনি সেটাও তো সেই হিন্দুত্ববাদের জন্য। এই শোয়ের শেষ লহমা, এখানে একটা প্রশ্ন, আমার শেষ প্রশ্নটা আমি সুমনদাকে করব। সুমনদা, হিন্দু মুসলিম, আচ্ছা বেশ বেশ বেশ, ধন্যবাদ। পাকিস্তান আসতে দেবেন সেই হিন্দু মুসলিম বাংলাদেশ রোহিঙ্গা, হিন্দু মুসলিম বাংলাদেশ রোহিঙ্গা, এর বাইরে গিয়েও সুমনদা আরো অনেক প্রবলেম আছে, আরো অনেক ইস্যু আছে। সাইলেন্স সাইলেন্স জেন্টলম্যান, সাইলেন্স প্লিজ। আরো অনেক ইস্যু আছে, হিন্দু মুসলিম বাংলাদেশ রোহিঙ্গা, এর বাইরে গিয়ে একাধিক ইস্যু আছে যা নিয়ে মহারাষ্ট্র ভাবিত, না নিয়ে ঝাড়খণ্ড ভাবিত। তার মধ্যে সবার আগে হচ্ছে ওবিসি তালিকাভুক্ত করা মারাঠার সঙ্গে লিঙ্গায়ত, ধাঙ্গড় ও ভিএনটি জনজাতির যে প্রতিশ্রুতি মহাবিকাশ আগাড়ি দিয়েছে। অদ্ভুতভাবে মাধব ফর্মুলা ইউজ করার পর বিজেপি কিন্তু এই ফর্মুলা মানে মারাঠাদের এই আশ্বাস দেয়নি। সেকেন্ড হচ্ছে ফার্মার্স, ওখানকার কৃষক, তাদের কিছু দাবি আছে। 3 নম্বর হচ্ছে ইকোনমিক্যাল কিছু দাবি আছে মহারাষ্ট্রতে। আর যদি আমি ঝাড়খণ্ডের দিকে আসি, ঝাড়খণ্ডে খুব সহজভাবে ওখানে পিছিয়ে পড়া মানুষজন, আদিবাসী, তাদের কিছু দাবি আছে, দাবি দেওয়া আছে, তাদের তালিকাভুক্ত করার, নথিভুক্ত করার দাবি দেওয়া আছে। এবং সবচেয়ে বড় দাবি কিন্তু হচ্ছে ইকোনমিক্স, ইকোনমি অ্যান্ড ওয়ার্কফোর্স, অর্থাৎ কর্মসংস্থান। এই দাবিগুলোর উপর ফোকাস না করে আমরা বাংলাদেশ, অবৈধ অনুপ্রদেশ, রোহিঙ্গা আছে, মায়ানমারের রোহিঙ্গাকে আমরা ঝাড়খণ্ডে আনছি। ইজ ইট ইভেন পসিবল? আরেকটা আপনি যুক্ত করতে পারেন, আরেকটা যুক্ত করুন, সেন্সার। সুমনদা, সুমনদা, বর্ডার আছে বাংলাদেশে, বর্ডার কি? সংখ্যা দিয়ে বুঝিয়ে দেবো। কি সংখ্যা? আচ্ছা বেশ বেশ, বাকিদের বলবো প্লিজ হোল্ড ইউর হর্সেস, হোল্ড ইউর হর্সেস জেন্টলম্যান। তৃণমূলের পার্টি আছে সুমনদা, তফসিলাতে সুমনদা প্লিজ। সেটা হচ্ছে যে যেটা প্রথম প্রশ্ন, যে এসবের মাঝে জয়সার সৌদি আরবে আইপিএল এর নিলাম করা আছে, ফলে কে কতটা সত্যিকারের হিন্দুদের স্বার্থ রক্ষা করছে ওসব নিয়ে ভাবার দরকার নেই। দেখুন, মহারাষ্ট্র নির্বাচন আবার কামিং ব্যাক, আবার আপনি যখন আবার আপনি বলছেন দুবাইতে জয় শাহ সভাপতি হওয়া কি দুবাইতে হয়নি আইপিএল এর বলুন তো? হয়েছে তো, তাহলে খালি খালি জয় শাহকে টানছে কেন? না, দুবাইতে আইপিএল এর হয়নি? একদম হয়েছে, না জয় শাহ হওয়ার আগে তো হয়েছে। একদম হয়েছে। তবে যেটা সেটাও বিজেপি আমি শুধু জয়সার নিয়ে আলোচনা করি, তাহলে আপনি যেটা জয়সার- হয়েছে আমরা আলোচনা করছি, প্লিজ দীপঙ্কর বাবু, আমরা আলোচনা করছি লার্জার পার্সপেক্টিভ, অন্য যে ইস্যু আছে, ইকোনমিক্স, কর্মসংস্থান, সেই ইস্যুগুলো। বারবার আইপিএল এ যাচ্ছে। আচ্ছা, কামিং ব্যাক, খেলে মনে হয় আচ্ছা কামিং ব্যাক টু ইকোনমিক্স। দেখুন, মহারাষ্ট্রে 48টা লোকসভা আছে। হোয়াট ইজ দ্য ব্যাটল? দেখুন, সেই ব্যাটলটা বিজেপি অলরেডি হেরে গেছে। সেটা হচ্ছে যে এই যে একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারকে, একে শরদ পাওয়ারের উত্তরসূরি এবং একে বাল ঠাকরের উত্তরসূরি হিসেবে দাঁড় করানো। কেন আমি বললাম? লোকসভাতে যেখানে উদ্ধব ঠাকরে পেয়েছিল 9টা আসন, সেখানে একনাথ শিন্ডে পেয়েছিল 7টা আসন। শরদ পাওয়ার তো 8টা আসন পেয়েছিল, অজিত পাওয়ার পেয়েছিল 1টা। সো ফার্স্ট ব্যাটল ইজ লস্ট। এবার ধরে নেওয়া যাক তর্কের খাতিরে যদি আমি এক্সিট পোলকে বিশ্বাস করি, বিজেপির মুখপাত্রকে বিশ্বাস করি, যদি 160টা আসনও মহাদুতি পায়, তাহলে তার মধ্যে 20-র বেশি একনাথ শিন্ডেও ক্রস করছে না, অজিত পাওয়ারও ক্রস করছে না।
কিন্তু তার চাইতে অনেক বেশি আসন উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীনও পাবে, শরদ পাওয়ার পাবে। সো দ্য ফার্স্ট ব্যাটল ইজ লস্ট। বেশ। এবার দ্য বিগার ব্যাটল ইজ যে সংক্ষেপে। মহারাষ্ট্রে কংগ্রেস নিজেকে সুমনদা, রাজ ঠাকরেও কিন্তু চেষ্টা করেছিল ব্যাটনটা হাতে নিতে, মহারাষ্ট্রের মানুষ কিন্তু সেটাকে support কিন্তু কিন্তু আমি আবারও যাওয়ার আগে এই মুহূর্তে এক্সিট পোলের পরিসংখ্যান বিভিন্ন সংস্থা তারা মহারাষ্ট্রের প্রেডিকশন, তারা ঝাড়খণ্ডের প্রেডিকশন আপনাদের সামনে রেখেছে এবং সব জায়গাতে ইটস নেক টু নেক ফাইট, খুব ক্লোজ ফাইট, যাকে আমরা বলি একেবারে দ্য ফাইট ইজ টু দ্য নেল বাইটিং ফিনিশ। তবে এই নেল বাইটিং ফিনিশের ফাইনালটা অ্যাকচুয়ালি মানুষ কি বললো আপনারা জানতে পারবেন 23শে নভেম্বর। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, পৃথিবীর কোনো এক্সিট পোল কোনো দিনও 100% ঠিক হতে পারে না। সম্প্রতিকালে হরিয়ানার ফলাফল এই সত্যের সম্মুখীন করে আমাদের। 2024-এর লোকসভাতেও এক্সিট পোলের একেবারে বিপদে গিয়ে মানুষের ফলাফল আমাদেরকে স্তম্ভিত করেছিল। কিন্তু এটাই সত্যি, এক্সিট পোল আমরা দেখাই মানুষের পালস বোঝার জন্য। এবং হ্যাঁ, যেমন বাংলাদেশ, রোহিঙ্গা, হিন্দু মুসলিম ফ্যাক্টর রয়েছে, তার থেকে অনেক বড় ফ্যাক্টর অ্যাটলিস্ট মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের মানুষের জন্য কর্মসংস্থান, তার থেকে অনেক বড় ফ্যাক্টর ওবিসি এবং পিছিয়ে পড়া জনজাতি, আদিবাসীদের তাদের উন্নয়ন, তাদের উন্নয়নের জন্য আগামী 5 বছর কি স্টেবিলিটি কোন সরকার দিতে পারবে। মহারাষ্ট্রতে গত 5 বছরে 3টি সরকার, 3টি মুখ্যমন্ত্রী, 4টি উপমুখ্যমন্ত্রী, এই ট্রেন্ড থেকে কি মহারাষ্ট্র বেরিয়ে আসতে পারবে? 23শে নভেম্বর NKTV বাংলার পর্দায় সকাল থেকে আমরা থাকব দেশের রায় নিয়ে এবং একেবারে বাংলার 6টি উপনির্বাচন যেখানে যেখানে হচ্ছে তার রায় নিয়েও। সঙ্গে থাকুন NKTV বাংলা। জয় হিন্দ।